breaking news: an anti-Muslim terror attack in New Zealand. On the shooting attacks on 2 mosques in the New Zealand city of Christchurch. The horrific terror attack that unfolded in New Zealand overnight. এরকম একটা সিচুয়েশন যে সামনে ফায়ারিং হচ্ছে, ডানে তাকায় দেখি যে মানুষের পড়ে আছে এবং রক্ত, ব্লাড। তামিম ফোন করে আমাকে যে মাযহাব ভাই একটু পুলিশকে খবর দেন, এখানে তো শুটিং হচ্ছে, মানে গোলাগুলি হচ্ছে। মসজিদে পৌঁছাতে লেট হচ্ছে 7-8 মিনিট। এই 7-8 মিনিট আগেই ওই শুটারটা মসজিদে ঢুকে সবগুলোকে শুট করেছে মানুষগুলোকে। Bangladesh's cricket team has escaped this mosque shooting in Christchurch. ওই লোকটা যখন শুট করছিল গোপ্রোতে কিন্তু লাইভ করতেছিল, সো আমরা ওই ভিডিওটা দেখা শুরু করলাম। যখন আমরা ওই ভিডিওটা দেখলাম তখন আরো বেশি ভয় লাগছে। লাকিলি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এরপর থেকে লাইফটা নতুনভাবে আমি দেখা শুরু করছি। আমার কাছে মনে হচ্ছে যে বাঁচাটা খুব জরুরি। ফেব্রুয়ারি 2019 3 ওয়ানডে ও 3 টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ জাতীয় দল। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর হেরে যায় প্রথম 2 টেস্টেও। শেষ ম্যাচটি খেলতে 13 মার্চ ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পা রাখে বাংলাদেশ দল। প্রি ম্যাচ ছিল, সো টেস্টের আগের দিন আমরা খুব এক্সাইটেড। টেস্টের আগের দিন ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স হবে, সো জুম্মার দিন ছিল। আমাদেরও একটু খিদাও লাগছিল, নামাজেরও একটা ব্যাপার ছিল, প্লেয়াররাও একটু তাড়াহুড়া ছিল। তো আমাদের প্র্যাকটিসের পরে প্রেস কনফারেন্স চলছিল, মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্স ছিল এবং প্রেস কনফারেন্সটা সামহাও 5 থেকে 7 মিনিট দেরি হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্সের জন্য আসলেন, আসার পর আবার বললো যে আমার টুপিটা নিতে হবে, ক্যাপটা নিতে হবে আর কি। সো স্পন্সরের একটা ব্যাপার থাকে, সো ওই ক্যাপটা পরে প্রেস কনফারেন্স করতে হয়। তো তিনি ড্রেসিং রুমে গিয়ে ক্যাপ খুঁজে পাচ্ছিলেন না। আমরা ওইখানে ফুটবল খেলতেছিলাম, জাস্ট কিছু অ্যাক্টিভিটিস ছিল, তো ওইটা ফুটবলটা খেলার কারণে তো আসলে আপনি যখন একটা গেম খেলবেন আসলে ওই সময় অনেক ধরনের বিতর্ক হইতে পারে। তো ওই বিতর্কটা হওয়ার কারণে 2-1 মিনিট লেট হয়। এছাড়াও প্রেস কনফারেন্স ছিল। আমি ম্যানেজার ছিলাম, তো আমি ওয়েট করছিলাম পাশে গাড়ি নিয়ে, যে একসাথে আমরা বাসের জন্য ওয়েট করছি, যে মাহমুদুল্লাহ শেষ হলে বাসে তাকে নিয়ে একসাথে আমরা বাসে করে মসজিদে যাবো নামাজ পড়তে। 5-7 মিনিট প্রেস কনফারেন্সে একটু লেট হয়েছে, ওভারঅল 5-7 মিনিট সব কিছুতে লেট হয়েছে। টিম বাস ছাড়তেও লেট হয়েছে 7-8 মিনিট, মসজিদে পৌঁছাতে লেট হয়েছে 7-8 মিনিট। সেদিন জুমা নামাজ আদায় করতে টিম বাসে করে হ্যাগলি পার্কের কাছেই আল-নূর মসজিদে যাচ্ছিলেন টাইগাররা, কিন্তু সেখানে তারা পৌঁছানোর খানিকক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে আল-নূর মসজিদে ঢুকে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর এলো পাথারি গুলি চালায় এক অজ্ঞাত ব্যক্তি। যখন জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি, অন্ধকারে যাচ্ছি, যেতে লেগে আমরা ঠিক মসজিদ থেকে প্রায় 300 গজ মতো হবে, 400 গজ দূরে দেখি একদম আমাদের গাড়ির সামনে আমরা গাড়ি ফাঁকা রাস্তা, একটা গাড়ি ছোট একটা কার দাঁড়ায় আছে, রাস্তা আটকায়, আমরা যেতে পারছি না। এরকম একটা জায়গায় যখন পৌঁছাইলাম, আমি হাতের বামের দিকে দেখলাম যে একটা মেবি ওটা মহিলাই হবে, এরকম কিছু যে হেঁটে যাচ্ছে, যাইতে পারতেছে না, পড়ে যাচ্ছে, আর ওনার শরীরে রক্ত। আমরা দেখতে পাচ্ছি গ্লাস দিয়ে, বাসের সামনে গ্লাসে দেখা যাচ্ছে যে মহিলা এসে বাসের ড্রাইভার কী যেন বলছে, খুব এক্সাইটেড হয়ে কী যেন বলছে। তো পরে ড্রাইভার আমাদেরকে বলছেন, বাসের যিনি চালান তিনি বলছেন ওখানে প্রবলেম হচ্ছে, মসজিদে কোনো মারামারি লাগছে, এই জন্য উনি যেতে মানা করছে। এবং আমরা পরবর্তী সময় ডানে তাকায় দেখি যে মানুষের পড়ে আছে এবং রক্ত, ব্লাড। আমরা ওইখানে যখন 2-1 মিনিট দাঁড়ালাম, তারপরেই সাথে সাথে শুনতে পাইলাম যে এরকম একটা সিচুয়েশন যে সামনে ফায়ারিং হচ্ছে। তখনও আমরা না যে কনফার্ম না যে মসজিদে এটা হচ্ছে কি না বা এরকম একটা কিছু। তো তারপরে আমরা জাস্ট নার্ভাসনেস চলে আসলো, সবার মধ্যেই নার্ভাসনেস চলে আসলো।
Bangladesh's cricket team has escaped this mosque shooting in Christchurch. Entire Bangladesh cricket team escapes New Zealand mosque shooting. আমার কাছে হঠাৎ একটা ফোন আসে, যে তামিম ফোন করে আমাকে যে মাঝহার ভাই একটু পুলিশকে খবর দেন, এখানে তো শুটিং হচ্ছে, মানে গোলাগুলি হচ্ছে। মানে নিউজিল্যান্ডে কি মজা, ও আমার একটু ফ্রেন্ডের মতো, একটু দুষ্টামি করে মাঝে মাঝে, কি মিয়া ফাইজলামি করতেছো। পরে বলে যে মাঝহার ভাই এটা নিয়ে কি কেউ ফাইজলামি করে, আপনি একটা ফোন দেন। আমি তখন ওর ভয়েস শুনে আমি বুঝলাম যে না, ব্যাপারটা সিরিয়াস। আমি পুলিশকে ফোন দিলাম। এমন একটা পরিস্থিতিতে বাস আমরা এখন ব্যাকও যাইতে পারবো না, মানে পসিবল না যে বাসটা ব্যাক যাবে। তো সাধারণত সবাই ভয় পাওয়া শুরু করলো। আমরা হাঁটা দুইটা লেন, মানে এই রাস্তায় এই ধারে হলো মসজিদ, এই পাশে হলো কি টিমের বাসটা রাখা একটু দূরে, পাশে হ্যাগলি ওভাল। তো আমরা মসজিদের লাইন দিয়ে যাচ্ছি, হঠাৎ করে বাসের ভেতর থেকে কয়েকজন আমাদেরকে হাত দেখাচ্ছে যে ওখানে যেও না, মসজিদের ধারে যেও না। তো সামনে আরেকটা ডেড বডি পড়া। আমি তখন গিয়ে রিয়েলাইজ করলাম যে জিনিসটা মনে হয় সিরিয়াস কিছু। তো তামিম, মিরাজ, মুশফিক ওরা নেমে এসে আমাদেরকে বললো যে রাস্তার এই পারে চলে আসো, পার্ক দিয়ে আমরা যাব। সবাই মানে পৌঁছাতে পারছি না। অনেক সময় না স্বপ্নের মধ্যে আমরা দৌড়াই, দেখবেন যে আপনি দৌড়াই জায়গায় পৌঁছানো যাচ্ছে না, আপনাকে পিছনে কেউ দৌড়াচ্ছে, আপনি ধরতে আসছে, আপনি দৌড়াতে পারছেন না। তো ঠিক এইরকমই কিছু যেটা সবার মধ্যেই কাজ করছে, আমরা পৌঁছাতে পারছি না। যখন পার্কটা দিয়ে যাচ্ছি, প্লেয়াররা বলছিল যে সে কিন্তু এখনও বাইরে। সো আমি ডান বাম করে দৌড়াচ্ছিলাম যে যদি শ্যুট করে আমার গায়ে যাতে না লাগে। তো যখন আমরা গার্ডেন দিয়ে হেঁটে আমরা একসময় মিনিমাম যে ড্রেসিং রুমে আমরা ব্যাগ যাই, তো আমরা হেঁটে জোরে হেঁটে ড্রেসিং রুমে থাকি। সত্যি কথা বলতে যদি জানতাম এরকম শ্যুট হচ্ছে আর শ্যুটার বের হয়ে চলে গেছে, আমি হয়তো যেতাম না ওইখানে ওই দিন। হয়তো অনেকে আমাদেরকে পরে বসে আপনারা খুব ভালো কাজ করছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন, বাট আসলে ওই দিন জাস্ট একটা কলেই যাওয়া যে আমার দেশের একজন প্লেয়ার আমাকে ডেকেছে, আমি ওই ইতে গিয়েছি, কিন্তু আমার জীবন মৃত্যুর যে এত কাছ থেকে দেখবো আমি লাইফে কখনো ভাবিনি। আলনুর মসজিদে সেদিন ৪৪ জনকে গুলি করে হত্যা করে সেই ব্যক্তি। তৎক্ষণাৎই সেখান থেকে বের হয়ে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত লিনুর ইসলামিক সেন্টারে গিয়ে হত্যা করে আরও ৭ জনকে। এরপর সেই ব্যক্তির গাড়িকে ধাওয়া করে সেটিকে আঘাত করে তাকে গান পয়েন্টে রেখে গ্রেফতার করেন ২ জন পুলিশ। ২৮ বছর বয়সী সেই ব্যক্তির নাম ব্রেন্টন হ্যারিসন ট্যারান্ট। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুবই ট্রাই করেছে আমাদেরকে বেস্ট হেল্প করার জন্য। ওনারা খুব তাড়াতাড়ি করে কীভাবে সিকিউরিটি অ্যারেঞ্জ করলেন। আমরা প্রায় ৫ ঘন্টার মতো স্টেডিয়ামে লক ছিলাম। তারপরে হঠাৎ করে বললো যে শুধু প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া হবে, প্লেয়ারদেরকে নিয়ে তাদের হোটেলে যাওয়া হবে। তো আমরা বলছি আমরা কোথায় যাব। পরে প্লেয়াররা কয়েকজন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, তামিম ছিলেন, ওনারা বললো যে তোরা আমার সাথে চল। আমি আরও ২-৩ জন সাংবাদিক আমাদেরকে নিয়ে টিম হোটেলে নিয়ে গেছে। টিম হোটেলে নিয়ে রুমের মধ্যে বসে তখন আমরা ইউটিউবে গোপ্রোতে, ওই লোকটা যখন শ্যুট করছিল গোপ্রোতে কিন্তু লাইভ করতেছিল। সো আমরা ওই ভিডিওটা দেখা শুরু করলাম। যখন আমরা ওই ভিডিওটা দেখলাম তখন আরো বেশি ভয় লাগছে, এটা কি হয়েছে, মানে তখন মানে আরো অনেক ভয় লাগছে। যে ভয়টা ওই সময় ছিল ৮০-৯০%, তখন মানে 100% মানে ভয় লাগছে। তখন গিয়ে আমরা সবাই মানে ভিডিও দেখতেছে, হাউ মাউ করে আমরা কান্না করতেছি যে এই জায়গায় আমি থাকতে পারতাম। রিয়াদ ভাই তো মানে টুপিটা না নিলে কি হতো, টুপিটা না নিয়ে যদি আমি চলে যেতাম, যদি টুপিটার জন্য ৫ মিনিট লেট না হতো, তাহলে পুরো টিম তো ব্রাশ ফায়ার হয়ে মারা যেত। ওই সময় রিয়াদ ভাইয়ের চোখে কান্না, তামিম মানে কি করবে বুঝে উঠতে পারতেছে না। মানে যে ভাই আমার তো এখন দেশে যাইতে হবে, আমি তো ক্রিকেট তো পরে, আমার তো মানে আমার দম আটকায় আসতেছে। একটা হোটেলে যে নিজে একটা আলাদা রুমে থাকবে এই সাহসটাও কারো ছিল না। সবাই এক জায়গায় এসে জাস্ট গল্প করতেছিল যে আসলে সিচুয়েশনটা কী ছিল এবং সবার মনের ফিলিংস আসলে বোঝাইতেছিল। এই ঘটনার পরপরই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দলের সবাই যে নিরাপদে আছেন তা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘটনাটি কেন্দ্র করে ২ দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিরিজের শেষ টেস্টটি বাতিল ঘোষণা করে ২ দেশের বোর্ড। এতটুকু বলতে চাই যে মানে আমরা খুব ভাগ্যবান যে আমরা মানে এখানে এখন আছি এবং আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায়, বাবা মা, পরিবার পরিজন সবার
বলতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর মানে এটা মানে ডিসক্রাইব করার মতো না। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে দেশে ফিরে সবাই অনেকটা ভেঙে পড়েন। সেই অ্যাটাকে নিহতদের শরণার্থী এবং দলের সবার মানসিক চাপ কমাতে একটি দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমারও নামাজ পড়তে যাওয়ার কথা ছিল, টিম যাবে, তারপর আমরা যাব, আমরা দাঁড়াইছিলাম। তখন মনে হয় যে মানে মানুষ 1 মিনিট 2 মিনিটের জন্য বেঁচে যায় জীবন থেকে, মানে মানুষ মরেও যেতে পারে 1-2 মিনিটের জন্য। ওই 5 মিনিট 6 মিনিট যদি লেট না হতো তাহলে হয়তো আজকে আমিও থাকতাম ভিতরে, বাংলাদেশ টিমও ভিতরে থাকতো, হয়তো কি হতো কেউ জানে না। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানে এইটা মানে লাইফের একটা এমন একটা ঘটনা যেটা মানে আমি সারা জীবন মনে রাখবো। এটা আসলে খারাপ লাগার একটা বিষয়, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি বলে ওটা প্রকাশ করতে পারবেন না, ভাষায় প্রকাশ করতে পারবেন না। লাকিলি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ওই গাড়িটা যদি আমাদেরকে ব্লক না করতো তাহলে হয়তো আমরা মসজিদে ঢুকতাম, এবং আমার মনে হয় পুরো টিম, আমার মনে হয় যে যারা ছিলাম আর কি, যারা মুসলমান যারা ছিলাম, আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম, তারা ওখানে স্পট ডেট হতো। আমার কাছে এরপর থেকে লাইফটা নতুনভাবে আমি দেখা শুরু করছি। আমার কাছে মনে হচ্ছে যে বাঁচাটা খুব জরুরি, মানে মরে গেলেই সব শেষ, 1 মিনিটের কোনো ভরসা নাই। তো ওইখান থেকে এরপর থেকে লাইফটাকে আরো ব্রডার স্কেলে দেখি। এখন অনেক ভালো লাগে, জীবনটা উপভোগ করি। আগে মনে হতো যে লাইফটা মনে অনেক স্ট্রেস, অনেক প্যারা, অনেক কিছু লাইফে, বাট এখন বেঁচে আছি এটা ভাবলেই মনে হয় যে অনেক ভালো আছি।